তাই আমি বললাম যে আমাকে জাস্ট 10 ডেজ সময় দাও, 10টা দিন সময় দাও, আমার আমেরিকার সিচুয়েশন দেখতে হয়। আচ্ছা, ফার্মার্সের মার্কেট এত মানে খারাপ হয়ে যাচ্ছিল যে ডে বাই ডে পলিসি ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো যেখানে $1,000 প্রিমিয়াম আসার কথা সেখানে আসতেছে $10,000 প্রিমিয়াম। ওকে। আপনারা জানেন যে আটলান্টায় এই মুহূর্তে, জর্জিয়াতে এই মুহূর্তে কিন্তু হায়ারিং স্টপ। সো স্পেশালি এবং লাইফ ইন্স্যুরেন্স টু। তো স্পেশালি আসলে অল স্টেট যেটা করে সরাসরি সেটা হলো গাড়ি এবং বাড়ির ইন্স্যুরেন্স। আচ্ছা, আপনার ছোট বিজনেসম্যান বিজনেস করতেছে, ওদের ইন্স্যুরেন্স দরকার। কি বিষয় নিয়ে আপনি লক্ষ্য রাখা উচিত? ক্লায়েন্টের সাথে যে ফেসটা হয়, রিস্কই যদি আপনি কভার না করে তাহলে তো আপনি ইন্স্যুরেন্স নেবেন কেন? আর আমেরিকাতে ইন্স্যুরেন্স হলো আপনার বাধ্যতামূলক। আপনি 500,000 নিছেন, 3 বছর পরে ধরে 500 থাকতেছে না, এটা হয়তো বা 800 হয়ে যাবে, তখন ওই এক্সটেন্ডটা তখন অ্যাপ্লাই করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার এপিসোড টকস উইথ আতাহার। আজকের এই পর্বে আমাদের সাথে যে অতিথি আছেন, আমাদের বাঙালি কমিউনিটি অনেক পরিচিত একজন লোক, মোহাম্মদ মাহবুবুল ইসলাম, যিনি অটো, হোম এবং বিজনেস ইন্স্যুরেন্স করে থাকেন এবং একজন এজেন্সি ওনার। লাস্ট 7 to 8 ইয়ার্স থেকে এই কমিটিকে সেবা দিয়ে আসতেছেন। আমাদের সবার পরিচিত মোহাম্মদ মাহবুবুল ইসলাম। ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক স্বাগতম এবং অনেক ধন্যবাদ যে ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিচ্ছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমিও কৃতজ্ঞ আমার মতো একজন নগণ্য লোককে আমার এখানে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ সবাইকে। মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাহবুব ভাই, আপনি যদি সংক্ষেপে আপনার পরিচয় দেন এবং আপনি কবে আমেরিকাতে আসছেন যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ মাহবুবুল ইসলাম। আমি আমেরিকাতে আসছি 2010-এ জুলাই 28 তারিখে ল্যান্ড করছি নিউ ইয়র্কে। তারপরে 4 মাস পর আমি আটলান্টায় মুভ করেছি। আচ্ছা আচ্ছা। তো আমার এক কাজিনের আমন্ত্রণে এখানে আসা। আচ্ছা আচ্ছা, ওকে মাহবুব ভাই, তো এখানে আসার পরে কি কাজ দিয়ে লাইফ শুরু করছেন এবং কি কি স্ট্রাগলগুলো ফেস করছেন? শুরুতে তো স্বাভাবিক, আমার কাজিনে যেহেতু গ্যাস স্টেশনে জব করে, ও গ্যাস স্টেশনে আমাকে জব দিছিল। তো ওইখানে করা, তার মাঝে আমি আমার এক ফ্রেন্ডকে কল দিলাম, বাংলাদেশে, ও প্রিন্সিপাল। জি। তো বললাম যে এখানে তো আসার পরে দেখি বিয়ার ওয়াইন সেল করতে হয়, আসলে আমার ইনকামটা হালাল হবে কিনা। তো সে বলছিল যে আসলে তো ইসলামিক যে রুলস রেগুলেশন তো সব জায়গাতেই এক, তো এটা তো হালাল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তবে অন্যদিকে জব খুঁজতে পারেন। আচ্ছা, ফ্যামিলি টেক কেয়ার করা আপাতত করেন, তারপরে অন্যদিকে একটা ব্যবস্থা করেন, এইভাবে আর কি। সো তারপরে আমি বিভিন্ন সভা সমিতিতে যাইতাম, জিজ্ঞেস করতাম ভাই গ্যাস স্টেশন ছাড়া কোনো জব আছে কিনা, বিয়ার ওয়াইনের। তারপরে এক পর্যায়ে আমি মোনার যে মুসলিম হোম অফ নর্থ আমেরিকা, তো এখানে এর সন্ধান পাইলাম। পাওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করতাম, ইভেন আমি গ্যাস স্টেশনও জব জিজ্ঞেস করতাম কাস্টমারদেরকে যে ভাই তোমাদের কাছে মানে হোয়াইট কাস্টমার যা আছে আর কি, যে তোমাদের কাছে কোনো জব আছে কি না। তো আমাকে একজনে বলতেছিল নেভার স্টপ আস্কিং অ্যাবাউট ইউর ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট। একটা হোয়াইট আর কি, ওর বয়স হয়তো বা সম্ভবত 50 বা বিটুইন 55-এর মতো হবে। তো ওর কথাটা আমার আরও ইন্সপায়ার হইলাম। পরে আমি আমার মোনার যে প্রোগ্রাম আদি হইতো সব প্রোগ্রামই অ্যাটেন্ড করতাম এবং সবাইকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনাদের কাছে কোনো গাইডলাইন আছে কিনা জবে। এক পর্যায়ে আমি একজনকে পাইলাম, তখন তো ওনার কালো দাড়ি, সেটা হইলো আমাদের মিজান ভাই, আমেরিকান ফ্যামিলিতে ছিল। তো ওনাকে বলার পরে বলে হ্যাঁ আছে একটা ব্যবস্থা, সেটা হলো যে আপনি ইন্স্যুরেন্সের উপরে পড়তে পারেন। তো পরে উনি আমাকে ওনার নিজের বইটাই দিল যে একদিন অফিসে আসেন। তো বইটা পড়লাম, পড়ার পরে আমি নিজে আবার স্কুলে ভর্তি হলাম অনলাইনে। তখন ফিজিক্যাল স্কুলও ছিল, তো আমি অনলাইনে প্রিফার করলাম। তো পড়ালেখা পর্যায়ে পাশ করলাম 2017-এর ফেব্রুয়ারির 28 তারিখে পরীক্ষা পাশ করলাম। ওকে। তো পাশ করার পরে মিজান ভাইয়ের এখানে সাপ্তাহিক একদিন শনিবারে কাজ করতাম, আর 6 দিন তো গ্যাস স্টেশনে জব করতাম। তো ওখানে আর ওনার ফুল টাইমে জবের অপশন নাই, অলরেডি উনি ফুল। পরে আমি অ্যাপ্লাই করলাম স্টেট ফার্মে। অ্যাপ্লাই করতে করতে কেউ তো আর হায়ার করে না, রেফারেন্স লাগে, ইয়া লাগে। তা আমি প্রায় 10টা পেজ মতো আমি কপি করছিলাম আমার
রিজুমি করার পরে একটা লাস্টে একটা স্টেট ফার্ম অফিসে যায়, আমার আর কপি নাই, একটা কপি আছে। জি। তো বললাম যে তোমার এখানে যেহেতু জব নাই তো আমাকে কপিটা ফেরত দিবা। সে বললো কি তাহলে আমি একটা কাজ করি, তোমার কাছে যেহেতু এক্সট্রা কপি নেই আমি তোমাকে আরো কিছু কপি করে দিই। তো সে আবার ফটোকপি করে দিল 5-7টা। জি। দেওয়ার পরে আমি শুক্রবারে নামাজের পরে বের হইতাম আর কি। এক পর্যায়ে গিয়ে আমি একটা স্টেট ফার্মের যখন ঢোকার পরে দেখি আর ইউ হায়ারিং, তো পাশের রুমে ম্যানেজার ছিল। তো আমার কথা শুনে ভাবলো যে সে হয়তো বা ইন্ডিয়ান, পাকিস্তানি অথবা বাংলাদেশি হইতে পারে, তার অ্যাকসেন্টে মনে হইলো মুসলিম মনে হইলো। সো সে বের হয়ে আসলো, তুমি ভিতরে আসো। আসার পরে হ্যাঁ আমি এখানে হায়ার করব, তবে তুমি কত করে চাও। আমি আবার একটু কমই চাইছিলাম, যেহেতু আমার তো জব দরকার ছিল, মানে আমাকে গ্যাস স্টেশন থেকে বের হইতেই হবে, এটাই ছিল আমার একটা গোল। মানে আমি জানি না কত বেতন। আমি ঢুকলাম, সে প্রায় ওইখানে 8 মান্থের মতো জব করলাম। জব করার পরে এরপরে আমি গাইকুতে চলে গেলাম, প্রায় ডাবল স্যালারিতে। তখন প্রায় 5 থেকে 6,000 বা 7,000 পার মান্থ ইনকাম করতাম। আমি বলতেছি 2018-19 এর কথা। আচ্ছা। তো ও ম্যানেজার অ্যাপ্লাই করার পরে আমাকে আবার 1 সপ্তাহ পরে কল দিল যে আমার এটা কিম দাও ছিল গাইকুর যে ম্যানেজার। 1 সপ্তাহ পরে কল দিচ্ছে যে আর ইউ মোহাম্মদ? ইয়েস। সো জাস্ট একটা কোশ্চেন করছিল যে তুমি কয়টা পলিসি সেল করো অ্যাভারেজ, মানে লাস্ট মান্থে কয়টা করছো? আমি বলছি 55 পলিসি আমার অ্যাভারেজ সেল আছে। তখন সে পাল্টা বলল যে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ, গিভ মি ইউর অ্যাড্রেস। আমি বললাম না, তোমার অ্যাড্রেস দাও, আমি তোমার সাথে দেখা করবো। তো পরে আমাকে অ্যাড্রেস দিল। তো প্রসেসের মধ্যে 1 মান্থ সময় লাগছে জবটা পাইতে। পরে 1 মাস পরে জয়েন করলাম গাইকুতে। তো গাইকুতে অলমোস্ট 2 ইয়ার্সই করছি। তবে ওই কোভিড আসার পরে আর জবটা কন্টিনিউ করতে পারি নাই। কোভিড যখন ডিক্লেয়ার হইলো ওইদিনই জব চলে গেল। আচ্ছা, চিন্তা করলাম যে আমি কি করতে পারি, এখন তো জব নাই। পরে আমি ফার্মার্সে, যেদিন আমার জব চলে যাবে ওই দিন সকালবেলা আমাকে ফার্মার্সের ডিস্ট্রিক্ট ম্যানেজার কল দিছিল যে তুমি কি এজেন্সি ওপেন করবা? আমি তখন 11টা বাজে সকাল। তা আমি বললাম যে দেখো আমি বিকাল 5টার পরে তোমাকে কল দিচ্ছি। তা আসলে আমার জব 5টার সময় নাই। 5টার সময় বলতেছে যে তোমার আজকে লাস্ট ডে। সো পরের দিন আমি যোগাযোগ করলাম ফার্মার্সে। পরে হেড অফিসে গেলাম, বলে তুমি আসো। বলতেছে যে আমরা তোমাকে হায়ার করতে চাই। ওকে। তাই আমি বললাম যে আমাকে জাস্ট 10 ডেজ সময় দাও, 10টা দিন সময় দাও, আমার আমেরিকার সিচুয়েশন দেখতে হবে যে এটা কোন দিকে যাচ্ছে, আমেরিকার যাচ্ছে, রাইট? ওরা আবার নিজের থেকে কল দিছে আমাকে। তো তখন কতদিন ছিলেন আপনি ফার্মার্সের সাথে? ফার্মার্সে জয়েন করার আমি প্রায় 3.5 বছর ছিলাম। তারপরে কবে থেকে আপনি অল স্টেটের আচ্ছা, ফার্মার্সের মার্কেট এত মানে খারাপ হয়ে যাচ্ছিল যে ডে বাই ডে পলিসি ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আর পলিসি তারা প্রিমিয়াম হয়তো বা তারা এমন হয়েছে যে তারা 100, 200, 300% তারা ইনক্রিজ করছে। ইনক্রিজ করার পরে তারা হয়তো বা মার্কেট থেকে চলে যাচ্ছে আর কি, তারা এই দিতে বোঝা যাচ্ছে। তো যেখানে $1,000 প্রিমিয়াম আসার কথা সেখানে আসতেছে $10,000 প্রিমিয়াম। ওকে। পরে আমি চিন্তা করলাম যে আমার যে খরচ আর যে ইনকাম তাতে মানে আমার হচ্ছে না, আমার মাইনাস হচ্ছে, এমপ্লয়ি আছে। পরে আমি কি করব, পরে অল স্টেটের সাথে আমি যোগাযোগ শুরু করলাম। একজন এক্সিস্টিং একটা স্পেনিশ আর কি একটা এজেন্সি ওনার, ও আমাকে বলছে আমি তোমাকে হেল্প করব, নাও তোমার আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার যে হায়ারিং করে ওর সাথে তুমি কথা বলো। তো ডাইরেক্ট আমি কল দিলাম, দেওয়ার পরে ঠিক আছে মোহাম্মদ, আমি তোমাকে হেল্প করবো। কিন্তু আপনারা জানেন যে আটলান্টায় এই মুহূর্তে, জর্জিয়াতে এই মুহূর্তে কিন্তু হায়ারিং স্টপ। আপনি অল কোম্পানি, নট অনলি অল স্টেট, যে কোনো কোম্পানি আপনি এজেন্সি অন করতে যাবেন, ওরা বলবে নাই, হ্যাঁ বলবে যে এই মুহূর্তে আমরা স্টপে আছি। জি, তো লং ওয়েটিং লিস্ট, অনেক লং। হ্যাঁ, ওয়েটিং লিস্ট বেশিরভাগই এখন স্টপ আর কি। জি, হায়ারিং স্টপ। বলবে যে ঠিক আছে আমরা ওয়েট করতেছি, তুমি অ্যাপ্লাই করো।
পরে আমি ওয়াল স্ট্রিটেও তারা রাজি হইলো, ঠিক আছে আমরা একটা প্রসেস করতে পারো, তো তুমি যদি কবে শুরু করছেন অল স্ট্রিটে, কোন সালে এটা ছিল? এটা ছিল 2024-এ, আমি জুলাই 1 তারিখে জয়েন করছি। জি। আর আমার অফিসিয়াল ভাবে আমি অফিস যে শুরু করছি এটা হলো যে অগাস্টের তারিখে। জি। আচ্ছা, মাহবুব ভাই, আপনারা কোন কোন সার্ভিস দিয়ে থাকেন এই মুহূর্তে, যদি একটু সিম্পলি আমাদের দর্শকদেরকে বলেন আচ্ছা, প্লিজ। আমাদের অল স্টেটে আপনারা জানেন যে একটা ওয়ান অফ দ্য টপ কোম্পানি, লার্জেস্ট কোম্পানি তাদের আমেরিকাতে, অল ওভার সম্ভবত 50 স্টেটে তাদের কাজ আছে, কভার করে। তা আমাদের যে কাজটা সেটা হলো যে গাড়ি, বাড়ি, তারপর বিজনেস, তারপর কমার্শিয়াল। জি। কমার্শিয়ালের মধ্যে যেমন কমার্শিয়াল ট্রাক আছে, ছোট ট্রাক বা বড় ট্রাক, এর মধ্যে অনেক ডিফারেন্ট আছে। সো স্পেশালি এবং লাইফ ইন্স্যুরেন্স টু। জি। তো স্পেশালি আসলে অল স্টেট যেটা করে সরাসরি সেটা হলো গাড়ি এবং বাড়ির ইন্স্যুরেন্স। আচ্ছা, ওকে। সো এই যে আপনি যখন এজেন্সিটা খুললেন, তারপরে আপনি ক্লায়েন্টদের সাথে আপনার একটা কমিউনিকেশন তো রেগুলার হচ্ছে, কোন কোন বিষয়গুলো যদি আপনি বলবেন, যে কি কি বিষয়গুলো আপনি অলওয়েজ ফেস করেন, যেটা আপনি বলতে চান? ক্লায়েন্টের সাথে যে ফেসটা হয় সেটা হলো যে আমাদের কমিউনিটির যে আমরা আসলে আপনি ইন্স্যুরেন্স কেন নেবেন, জি। যে আপনি রিস্কটা হুম। আপনি হস্তান্তর করতেছেন কোম্পানির কাছে, রাইট? জি। এখন রিস্কটা যদি হস্তান্তর করেন, তাহলে রিস্কই যদি আপনি কভার না করে, তাহলে জি। তো আপনি ইন্স্যুরেন্স নেবেন কেন? Right. আর আমেরিকাতে ইন্স্যুরেন্স হলো আপনার বাধ্যতামূলক। Right. এটা হলো যে বডিলি ইনজুরি, জি। লাইবিলিটি এবং প্রপার্টি ড্যামেজ, এই দুইটা জিনিস হইলো যে আপনার আমেরিকাতে যদি আপনি গাড়ি চালাতে চান তাহলে এটা আপনাকে নিতেই হবে। জি। আর বাকিগুলি অপশনাল। কিন্তু এখানে বিভিন্ন স্টেটে আপনার কভারেজের আছে, যেমন ধরেন জর্জিয়াতে মিনিমাম হইলো 25, 50 এবং $100,000 বডিলি ইনজুরি এবং প্রপার্টি ড্যামেজ। Right. কিন্তু অন্যান্য স্টেটে যদি যান আপনি দেখবেন যে $10,000 আছে। জি। এটা একটা স্টেটের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে আসলে তারা এটা নির্ধারণ করে। Right. আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, যে ক্লায়েন্টদের সাথে আপনার যে ক্লায়েন্ট আছে, এখন যে ক্লায়েন্ট আছে বা এক্সিস্টিং ক্লায়েন্টের সাথে আপনি সম্পর্ক একটা বিশ্বস্ততা রাখার জন্য বা সম্পর্ক গড়ে তোলার জন্য কি কি বিষয়গুলো আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন? আচ্ছা, আমি যেটা করি যে আমি আমার কাছে যদি আসে জি। এনি কাস্টমার, সে আমার কাছে বাই করুক আর না করুক, আমি যে জিনিসটা অ্যাডভাইস দিই সেটা হলো যে বাই কভারেজ। কভারেজের ব্যাপারে আমি কম্প্রোমাইজ করি না। যেমন ধরেন আমার কাছে যে আমার কমিউনিটির লোকরাই বেশিরভাগ যখন আসা বলে যে ভাই আমার প্রিমিয়াম কম কোনটা, এটা দেন। তো আমি তখন বলি আর কি যে প্রিমিয়াম না, আপনি কভারেজটা আগে দেখেন। জি। যেমন কভারেজটা যদি আপনি নেন 25-50, সো এটা হলো জর্জিয়া মিনিমাম, এটা আপনি নিতেই হবে গাড়ি চালাতে হলে। কিন্তু আপনার এখন প্রপার্টি আছে, আপনার কারোর বাড়ি আছে কয়েকটা, অথবা তাদের অনেকের বাড়ি আছে $500,000 বাড়ি আছে, সো তারপর বিজনেস আছে। এখন আমার পরামর্শ হলো যে কভারেজটা একটু আপনি ইনক্রিজ করে নেবেন। যেমন ধরেন 300,000 বা 250 আছে, তারপরে আছে 500,000 আছে। সো এখন অ্যাভারেজ হলো যেটা আমি মানে পরামর্শ দিব সেটা হলো যে 100 এবং 300,000 কভারেজটা নিতে। এটা নিলে কি হবে যে আপনি যদি ফল করেন বা আপনি আরেকজন হিট করলেন, হিট করার পরে যদি আপনি কভারেজ যদি মিনিমাম থাকে এবং আপনি যদি একটা টেসলা গাড়িকে হিট করেন, ওই গাড়ির দাম আছে 60,000, কিন্তু আপনার কভারেজ আছে 25। সো 25 এর পরে কি হবে তাইলে? এটা সে তো কোর্টে যাবে, কোর্টে যাওয়ার পরে সে যদি জিতে যায় আর আপনি যদি হারেন, তাহলে তো আপনাকে তো ছাড়বে না সে। তাহলে রেস্ট অফ অ্যামাউন্ট কি হবে? রেস্ট অফ অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন? হয় আপনার জব থেকে দিবেন, না হলে আপনার প্রপার্টিটা কিভাবে নেবে? ওরা গার্নিশমেন্ট একটা অ্যাক্ট আছে জর্জিয়াতে। সো ওই অ্যাক্টের মাধ্যমে আপনার বাকি হয়তো আপনার স্যালারি থেকে টাকা নেবে। যদি দেখে যে আপনার কোনো প্রপার্টি নাই, তখন আপনার মান্থলি যে স্যালারি পান ওই জায়গা থেকে ডাইরেক্ট নিয়ে যাবে, আর না হয় আপনার প্রপার্টি সেল করে নেবে। ও মাই গড, ওকে, খুব সুন্দর বলছেন। আচ্ছা মাহবুব ভাই, একটা বিষয় আপনাকে আমি বলতে চাই যে আমাদের কমিউনিটিতে, বাঙালি কমিউনিটি থেকে অনেকেই ইন্স্যুরেন্স নিয়ে অনেক বিভ্রান্ত থাকেন, অনেক কনফিউজ থাকেন। তো আপনার কাছে আসার পরে
আপনি কোন কোন বিষয়গুলা মানে ইজিলি বোঝানোর চেষ্টা করেন, বা আপনি এগুলা কিভাবে আপনি বোঝানোর চেষ্টা করেন মানুষকে, প্লিজ বলেন। আরেকটা জিনিস যে না আমার মানে একই উত্তর তো হইলেই, কিন্তু আরেকটা জিনিস হলো যে আপনি তো বডিলি ইনজুরি এন্ড প্রপার্টি ড্যামেজের কথা আমি বললাম, ওই যে বাধ্যতামূলক, কিন্তু অপশনাল তো আরো কভারেজ আছে। যেমন ধরেন আপনি আনইনসিওর মোটরিস্ট এন্ড আন্ডার ইনসিওর মোটরিস্ট। আনইনসিওর মোটরিস্ট হলো কোনো লোক যদি আপনাকে হিট করে, হিট এন্ড রান ওয়ে করে, তখন আপনি জানেন না কে হিট করলো, রাইট? তো এটা কিন্তু অপশনাল কভারেজ। এটা যদি আপনার না থাকে তাহলে আপনার গাড়ি, মনে করেন আপনার যে ওন ইন্স্যুরেন্স যে কোম্পানি থেকে করছেন, ওই কোম্পানি আপনাকে কভার করার কথা, কিন্তু আপনি যেহেতু এটা পিক করেন নাই, তা আপনাকে এই কভারেজটা দিবে না। আর যদি এটা থাকে, এটা সুবিধা হলো যে আপনার গাড়ি, ওই যে আপনি যে ইন্স্যুরেন্স যে কোম্পানির কাছ থেকে নিছেন, ওরা আপনাকে রিপ্লেস করে দিবে, গাড়ির টাকা দিবে, যে অ্যামাউন্ট, কারেন্ট অ্যামাউন্টের যেটা, এটা দিবে। আর আন্ডার ইন্স্যুরেন্স হলো যে এখন মনে করেন যে ইন্স্যুরেন্স আছে কিন্তু এনাফ পরিমাণে নাই, ওকে, তো সেই ক্ষেত্রেও আপনার ওন ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে। রাইট। আমরা বললাম অটো ইন্স্যুরেন্স নিয়ে তখন। আচ্ছা, অটো ইন্স্যুরেন্স, আরেকটা বিষয় আপনি যদি বলেন হোম ইন্স্যুরেন্সের বিষয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন, কিভাবে কোন বিষয়টা দেখা উচিত বিফোর হোম ইন্স্যুরেন্স করার আগে? আচ্ছা, হোম ইন্স্যুরেন্স করার আগে আপনার দেখা উচিত সেম থিং, কভারেজগুলি দেখবেন যে আপনার কারেন্ট যে বর্তমান বাড়ির, যেমন আপনার বর্তমান যে ডিউ টু ইনফ্লেশনের কারণে আপনার মেটেরিয়ালস কস্ট বাড়ছে, রাইট? তো আমাদের কমিউনিটিতে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, আমি তো বাড়ি কিনলাম 2 লাখ দিয়ে, তো আপনি কেন 300,000-এর কভারেজ দিচ্ছেন, রাইট? এখন আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি যে বর্তমান যারা মানে করে, সেটা হলো তারা দেখে যে বর্তমান মার্কেটে মেটেরিয়াল কস্ট অনুযায়ী রিবিল কস্ট আপনাকে দিচ্ছে, কিন্তু কারেন্ট মার্কেটের যে আপনার তো মুক্তবাজার অর্থনীতি, রাইট? এখন আপনি একটা পণ্য বিক্রি করতে গেছেন, কেউ বেশি বলবে, কেউ কম বলবে, কিন্তু আমরা কিন্তু ওইটা দেখি না। ইন্স্যুরেন্স দেখে যে তার কারেন্ট যে মার্কেট মেটেরিয়াল কস্ট, এটার উপরে রিবিল কস্ট। এখন আপনার বাড়িতে আগুন লাগছে, রাইট? এখন আগুন লাগার পরে তো ইন্স্যুরেন্স কোম্পানি আসবে, দ্রুত আসার পরে বলবে যে আমি তোমার বাড়ি রিবিল করে দিব। তো রিবিল কস্ট তো 200,000 হবে না, তখন তারা ওই নির্ধারণ তো 3 লাখের মধ্যে তারা একটা বাড়ি বা আরো বেশি, আমাদের এক্সচেঞ্জ কস্ট আছে, আবার এক্সচেঞ্জ একটা কভারেজ আছে 20%, 50%। ওইটা যদি কেউ নেয় তখন 3 লাখের পরেও তাকে 20% বেশি পে করবে। ওকে, 50%ও আছে এক্সচেঞ্জ কস্ট। তো এটা হলো সাধারণ ক্ষেত্রে যারা ওই কাস্টম বিল যে বাড়ি আছে, ওই বাড়ির ক্ষেত্রে আসলে ওগুলি প্রযোজ্য বেশি আর কি। যে মনে করেন একটা বাড়ি আপনি 500,000 এ নিছেন, 3 বছর পরে যেটা 500 থাকতেছে না, এটা হয়তো বা 800 হয়ে যাবে, তখন ওই এক্সচেঞ্জটা তখন অ্যাপ্লাই করে। খুব সুন্দর করে বলছেন মাহবুব ভাই, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন অটো অ্যান্ড হোম ইন্স্যুরেন্স করে থাকেন আমাদের মাহবুবুল ইসলাম ভাই। উনি অল স্টেট এজেন্সি ওনার, ওনার অফিস হচ্ছে নরক্রসে। মাহবুব ভাই, আপনার সাথে আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে আমরা অটো হোম এটা নিয়ে কথা বললাম, বাট যদি আপনি লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে যদি কিছু বলেন আমাদের দর্শকদের। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্সে আমাদের কমিউনিটিতে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে অনীহা আছে, তবে আমি লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে আগ্রহী না, কারণ আমি নিজেও এটা যেহেতু পরামর্শ দিচ্ছি না, এবং এটাতে অনেকেই বলে হালাল হারামের বিষয় আছে, এবং এটা অপশনাল, এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু বাড়ি গাড়ির ইন্স্যুরেন্সটা এখানে যেহেতু কম্পালসারি, তো এই বিষয়ে আসলে ফোকাস দেওয়া উচিত। আচ্ছা, আমি লাইফের ব্যাপারে ফোকাস দিতে যাচ্ছি না। আচ্ছা, ওকে, তো লেটস টক অ্যাবাউট বিজনেস। তো আপনি কমার্শিয়াল বলেন যে আপনি বিজনেস এন্ড কমার্শিয়াল ইন্স্যুরেন্স করে থাকেন। আচ্ছা, আমরা বিজনেস ইন্স্যুরেন্স করি। আপনার যেমন ধরেন আপনার ছোট স্টোর আছে, গ্রোসারি স্টোর আছে, আপনার বারবার শপ আছে, প্লাম্বিং কোম্পানি আছে, আমরা এগুলি, তারপরে মেডিকেল যে আছে এগুলি আমরা করি, তারপর জেনারেল লাইবিলিটি করি, প্রফেশনাল লাইবিলিটি করি, এগুলি করি, এগুলি আমাদের কোম্পানির একটা পার্ট। তো এই বিষয়টা আপনি কিভাবে বলবেন যে এই সেম জিনিসই যখনই কেউ আপনার ছোট বিজনেসম্যান বিজনেস করতেছে, ওদের ইন্স্যুরেন্স দরকার, কি কি বিষয় নিয়ে আপনি লক্ষ্য রাখা উচিত? আচ্ছা, এখানে লক্ষ্য রাখা দরকার যে সেটা হলো যে যেন চুরি হইলে যেন কভার করে,
ওকে চুরি যেন হইলে হুম। কভার করে। তারপর এগুলির জন্য যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন হলো যে আপনার ইয়া থাকতে হবে, অ্যালার্ম সিস্টেম থাকতে হবে। জি। এটা কি সেন্ট্রাল অ্যালার্ম থাকতে হবে, ভালো যেন প্রমিনেন্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকতে হবে, রাইট তাহলে আপনার এগুলি কভার করবে। তারপর ক্যামেরা থাকতে হবে, রাইট মানে রেকর্ড থাকতে হবে Record যে থাকতে আপনার তাহলে আপনার ইন্স্যুরেন্স কভার করবে। ওকে ওকে আচ্ছা, একটা বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি যে আর কি, যে অনেকেই যেটা প্রবলেম ফেস করে আমাদের কমিউনিটির মধ্যে, যে অনেকে সচেতন থাকে না, যেমন অনেক বিষয়ে, যেমন অটো হোম আমরা কথা বললাম অলরেডি। সো আপনার আলটিমেটলি কি পরামর্শ থাকবে আমাদের কমিউনিটি সবাইকে, মানে কিভাবে ওদের যে অটো হোম ইন্স্যুরেন্সগুলো নিবে, এবং কিভাবে অনেকেই আরেকটা বিষয় বলে রাখি যে অনেকেই আপনার ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে ভুলে যায় যে এটা মানে ইয়ে করার জন্য, রিনিউ করার জন্য, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়টা একটু সুন্দর করে বলে নেওয়া অনেক সুন্দর। যে আমার পরামর্শ হলো যে আমার কমিউনিটি, যেহেতু আমি কাজ করি কমিউনিটিতে, যেমন আমার স্পেশালি আসলে আমার দেশি বলতে আমি তো বাংলাদেশি, যে আমার বাংলাদেশি লোকেরা আমার কাছে আসবে। তারপর আদার যেমন আমাদের ইন্ডিয়ান, পাকিস্তানি, ওরা তো আমাদের দেশি, কিন্তু হয়তো বা ল্যাঙ্গুয়েজ অন্য, চিন্তা চেতনা একই। কিন্তু আমি মনে করি যে আমার যে পরামর্শ থাকবে যে আমার বাংলাদেশি কমিউনিটি ভাইদের কাছে, সেটা হলো যে আপনারা অলওয়েজ জিজ্ঞেস করবেন কভারেজ, মানে পে করার আগে কভারেজ কি, কিন্তু মানি কত, মানে প্রিমিয়াম কত, এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করবেন যে আমাকে যে দিচ্ছেন এটাতে কি হিট এন্ড রান আছে কিনা, মানে আনইনশিওর মোটরিস্ট আছে কিনা, এটা হলো মেন জিনিস। কিন্তু অনেকে বলে যে ভাই আমাকে একটু দাম যেন কম আসে, মানে প্রিমিয়ামটা যেন কম আসে। তো এখন আপনি তো জানেন না সে আপনাকে কি কভারেজ আপনার রিমুভ করে দিচ্ছে, রাইট? কিন্তু এখন আমি এই যে সেলসম্যান হিসেবে আমি চাবো আমি সেল করতে, কিন্তু আপনারা মানে কোনো সময় আসলে এজেন্টের উপরে বিশ্বাস করবেন না। আপনারা অলওয়েজ ইমেল চেক করবেন, বলবেন যে আমাকে ইমেল দাও, আমি দেখি কি কভারেজ আছে, আমি 5 মিনিট আমি দেখি, তারপর আমি আমার কল ব্যাক করতেছি। কিন্তু কোনো সময় আমি বলবো যে এজেন্টকে কোনো সময় আপনারা 100% বিশ্বাস করবেন না যে সে আপনার জন্য অনেক কিছু করে দিবে, আসলে না। সে তো এন্ড অফ দ্য টাইম সে সেলসম্যান, সে তাকে সেল করতে হবে, তার জবাব দিতে আছে তার কোম্পানির কাছে। কিন্তু আপনারা সবসময় অলওয়েজ যেটা দেখবেন যে কভারেজ ঠিক আছে কিনা, কভারেজ ঠিক আছে কিনা। আপনার হয়তো $100,000 বা $100 বেশি যাবে, তারপরও কভারেজটা বেশি দেখে শুনে নেবেন। আচ্ছা, কিন্তু একবার যখন সাইন করে দিবেন, তাহলে কিন্তু আপনি আর তাকে আর দুষতে করতে পারবেন না, ব্লেম দিতে পারবেন না যে আমি তো দেখি নাই। জি। আচ্ছা, খুব সুন্দর বলছেন। এখন আমি একটু ডিফারেন্ট টপিকে যাচ্ছি। এই সেক্টরে, আপনাদের সেক্টরে তো অনেকেই আছে কাজ করতেছে, কিন্তু অনেকেই কিন্তু অনেক স্ট্রাগল করতেছে, যেমন বিজনেস মানে ভালো করতে পারতেছে না, অনেক পলিসি সেল করতে পারতেছে না। আপনি তো আলহামদুলিল্লাহ ভালোই করতেছেন। আপনার এই যদি মানে কি এটা করার পিছনে কি কাজ করে গেছেন, এবং কি কাজ করতে হবে যারা নতুন আসছে এই সেক্টরে? আলহামদুলিল্লাহ, আমি আমার প্রায় তো আমি 2017 থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় ফিল করি না যে আমার বিজনেস খারাপ বা আমার কাস্টমার আসতেছে না। আসলে আমি কোনো সময় ফেস করি না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। তবে আমি যেটা বলবো সবার কাছে, তবে নাম্বার 1 হলো যে অনেস্টি থাকতে হবে। আপনি যখন, আর আমাদের এই বিজনেসটা হলো যে একটা জিম্মাদারি, আমাদের কিন্তু জিম্মাদারি লাইসেন্স। আমরা কিন্তু আপনাকে কি দিচ্ছে তারা, আপনাকে তার পার্সোনাল যে জিনিসগুলি, যেমন আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি আপনাকে দিয়ে দিচ্ছে, সোশ্যাল সিকিউরিটি সব দিতে হয়। এখানে কোনো ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি নাম্বারও দিতে হয়। তো দ্যাট মিনস আপনার কাছে সে তার গড়ের যে গোপন জিনিস আমাদেরকে হস্তান্তর করতেছে। তো দ্যাট মিনস সে আমাকে বিশ্বাস করছে, এবং এটাকে বিশ্বাসের ওইভাবেই রাখতে হবে যেন সে কোনো সময় সেটাকে ফিল না করে যে না, আমি মাহবুব ভাইকে দেওয়ার পরে আমার মনে হয় অন্যদিকে কোনো একটা ঝামেলা তৈরি হচ্ছে, রাইট? তো নাম্বার 1 হইলো অনেস্টি। সেকেন্ড হইলো যে বিহেভিয়ার। সবসময় আপনাকে হ্যাপি ফেসে থাকতে হবে। তারপরে কমিউনিকেশন, এবং মানুষকে যেটা করতে হবে সেটা হলো যে মানুষের হেল্প করতে হবে। যে আপনি যেহেতু কমিউনিটির কাজ করতেছেন, কমিউনিটির লোক আমাকে হেল্প করতেছে, তো আমার উচিত
কমিউনিটিকে এটা ফিডব্যাক দেওয়া, মানে দেওয়া। অসহায় মানুষের কাছে আসা বা কারো যদি কোনো চাকরির দরকার লাগে চাকরিতে হেল্প করা, জি মানে কমিউনিটিতে আবার সাপোর্ট দেওয়া। হুম, হুম। এমন বিষয়টা এরকম না হয় যে একতরফা আমি খাইলাম, আমি আমার কমিউনিটিকে কিছুই দিলাম না, এটা তো তো এটা যেন না হয়। জি জি তো এটাই আমার নতুন যারা আসবে তাদের প্রতি আমার এটা পরামর্শ। আচ্ছা, থ্যাংক ইউ মাহবুব ভাই। মাহবুব ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, যারা এই সেক্টরে আসতে চায়, অনেকেই মানে এক্সাম দিবে, প্রিপারেশন নিবে বা নিচ্ছে, এরকম অবস্থা, কি আপনার কি সাজেশন থাকবে? জাস্ট 2 লাইনে যদি বলেন কিভাবে ও এই এক্সামটা পাস করবে। একটু আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে এখন অনেক হার্ড হয়ে গেছে বিষয়টা, যদি একটু বলেন আমাদের দর্শকদেরকে প্লিজ। এখন আসলে যদি এই জাতীয় কোনো যদি পরামর্শ লাগে অবশ্যই আমি দিব, আমার অফিসে আসবেন। তবে এটা আসলে মানে বইয়ে যা আছে আর কি, এটা আসলে মানে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। ওই এটাই জন্য হচ্ছে main। আপনাকে কিছু কোশ্চেনের পাওয়া যায়, বুক পাওয়া যায়। আপনি যদি অ্যামাজনে যান যে ইন্স্যুরেন্স যে কোশ্চেন এন্ড আনসার, কিছু অ্যাপসও আছে এখন। তবে আপনার মূল বইটা পড়তে হবে, এক্স্যাক্টলি। মূল বইটা পড়তে হবে। এটা কোনো মুখস্থ বিদ্যার বিষয় না, বিষয়টা বুঝে শুনে পড়তে হবে আসলে সে কি বলছে। তবে ফার্স্ট টাইমে পাস করা খুব কঠিন, জি এটা খুব রেয়ার কেস। অনেকে করে, আমার জানা মতে করছে কয়েকজনে, কিন্তু অনেকের 3 টাইম লাগে, কারোর আবার 5-10 টাইমও লাগে আর কি, এমনও আছে। তবে সো কনসিস্টেন্ট থাকতে হবে, জি, এটাই হচ্ছে বিষয়। মানে মনোযোগী হওয়া, মানে আপনাকে যখন পড়বেন আপনি অন্য কোনো কিছু থিঙ্ক করতে পারবেন না। রাইট রাইট। মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত ব্যস্ত আমাদের সময় দিয়েছেন আমাদেরকে। লাস্টলি যদি কি বলবেন আমাদের কমিউনিটি, বাঙালি কমিউনিটি স্পেশালি কি বলবেন, যদি একটু কিছু বলেন আমাদের কমিউনিটিকে প্লিজ, অ্যাবাউট ইন্স্যুরেন্স এন্ড অল দোজ থিংস। ইনশাআল্লাহ আমাদের কমিউনিটি তো এখন জর্জিয়াতে ভালোই grow হচ্ছে। অনেক বিগ। সো আমি মনে করি যে কেউ যদি ইন্ডাস্ট্রিতে আসতে চায় আসতে পারে, কারণ ইন্স্যুরেন্স হলো একটা মহাসাগর। আপনি এটা ঢুকবেন কিন্তু এটা শেষ নাই, কারণ সবাই জানে যে আমেরিকাতে ইন্স্যুরেন্স ছাড়া কোনো উপায় নাই। আপনি গাড়ি বাড়ি, স্পেশালি আপনার হেলথ ইন্স্যুরেন্স ধরেন। তবে আমাদের কমিউনিটি ধরেন অনেকে বলে 50,000 অর মোর অর লেস। তবে কমিউনিটির উপর ভিত্তি করে যে বিজনেসে নামবেন এটা হবে না। তো আপনাকে অল ওভার সব কমিউনিটির কাছে যাইতে হবে। জি। তো এখানে হিউজ মার্কেট, তো হিউজ মার্কেট, যে কেউ আসতে পারেন। তবে যে আসবেন খুবই অ্যাটেনশন থাকতে হবে যে আমি এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে 3 ইয়ার্স থাকবো। কিন্তু আপনি যদি আসবেন আবার উঠে যাবেন তাহলে হবে না। তবে আসার আগে চিন্তা করতে হবে যে আমি এখানে আসবো। যদি আপনি সার্ভাইভ করতে পারেন তাহলেই নামবেন। আর এখন যদি আপনি আসার পরে যদি চলে যান, তাহলে যারা কাস্টমার তারা তো কনফিউজ হয়ে আপনাকে বিশ্বাস করবে না যে আপনি কি আবার আরেকটা জায়গায় গিয়ে আবার আপনি ট্রেড চেঞ্জ করতে পারেন, হয়তো কোম্পানি চেঞ্জ করবেন, আপনি একই লাইনে আছেন। যেমন আমি শুরু করছি আমেরিকান ফ্যামিলি, স্টেট ফার্ম, গাইকো, ফার্মার্স, এখন আমি লাস্ট অল স্টেটে আছি, কিন্তু আমার কিন্তু একই ট্রেডে আছি, তাই না? আমার ট্রেড একটাই, আমার ইন্স্যুরেন্স। খুব সুন্দর করে বলছেন মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ अगेन। আপনি যদি আমাদের এই পডকাস্ট নিয়ে কিছু বলেন প্লিজ। না, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার জীবনের এই প্রথম আসলে আথার ভাই ইনভাইট করলো, আমিও না করতে পারি নাই। খুব আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমি মনে করি যে ওনার মাধ্যমে, ওনার উসিলা অন্যরাও কিছু শিখলো, জানলো, বুঝলো, এবং আমাদের কমিউনিটিতে আরও আমি দোয়া করি যে উনি আরও বেশি বেশি যেন এই কাজগুলি করে, এবং অন্যরাও যেন বিজনেসের দিকে আগ্রহ প্রকাশ করে। তো সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা আবারও আসবো নতুন কোনো গেস্ট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফিজ।